বার্থ সার্টিফিকেট কটা মানুষের আছে? পুরনো মানুষ যারা, বয়স্ক মানুষ যারা, সরকারের দেওয়া জমি বা বাড়ির সার্টিফিকেট, আধার কার্ড যাদের কাছে আছে তারা কিন্তু এই এসআইআর এর মাধ্যমে, এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, নিবিড় সংশোধন, বিশেষ নিবিড় সংশোধন বিহারে শুরু হয়েছে গত 25শে জুন থেকে পরবর্তীতে 25শে জুলাই পর্যন্ত এক মাসকালীন। এবং সেখানে এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ফলে বিহারে প্রায় 65 লক্ষ ভোটারকে তালিকা থেকে তাদের নাম বাদ গেছে। বলা হয়েছে তাদের নাকি মারা গেছে অথবা তারা অন্যত্র পাড়ি দিয়েছেন, সেই কারণে 65 লোকের নাম বাদ গেছে। কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনের মাধ্যমে যে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে যে 11 দফা কাগজপত্র দাবি করা হয়েছিল, সেখানে কিন্তু তার ফলে বহু মানুষ তারা কাগজ দেখাতে পারেনি বা না পারাটাই স্বাভাবিক ছিল। বিশেষ করে যারা প্রান্তিক মানুষ, যারা গরিব মানুষ, যারা একেবারে অশিক্ষিত মানুষ, তাদের পক্ষে সেখানে যে 11টা বলা হয়েছিল যে কেন্দ্র বা রাজ্য সরকারের পেনশনভোগীর নাম, পূর্বপুরুষদের কজন কেন্দ্র বা রাজ্য সরকারের পেনশনভোগী আছে, 1/1/1987 আগের ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির সার্টিফিকেট কজনের পক্ষে 87 সালের আগে সব ছিল, বা উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত বার্থ সার্টিফিকেট কটা মানুষের আছে? পুরনো মানুষ যারা, বয়স্ক মানুষ যারা, যাদের বয়স 40, 50, 60, 70, 80, কজনের বার্থ সার্টিফিকেট আছে? পাসপোর্ট আমাদের সমাজে বোধহয় 2% মানুষের হাতেও পাসপোর্ট নেই। ফলে পাসপোর্ট একটা প্রমাণ চাওয়া হয়েছে। স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস সার্টিফিকেট, কটা মানুষ মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখাতে পারবে? ফলে আরও যেগুলো চাওয়া হয়েছে, SC/ST সার্টিফিকেট, বন আধিকারিকের সার্টিফিকেট, বা উপযুক্ত রাজ্য সরকার কর্তৃক জারি করা স্থানীয় বসবাসের শংসাপত্র, বা এনআরসির নাগরিকপঞ্জির কাগজপত্র, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন বা রেজিস্ট্রেশন, সরকারের দেওয়া জমি বা বাড়ির সার্টিফিকেট, এই 11টা। ফলে এই 11টা কাগজ অনেক মানুষের কাছে না থাকাটাই স্বাভাবিক ছিল। তারপরেও অনেক মানুষ, যেটা আপনার ইতিমধ্যে পার্লামেন্টে, মানে আমরা সুপ্রিম কোর্টে পর্যন্ত হাজির করেছে, বিভিন্ন মামলার যারা পার্টি তারা হাজির করেছে, বিজেপির নির্দেশে, আরএসএসের নির্দেশে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার করতে চেয়েছিল। সুপ্রিম কোর্ট তাদের মুখে খানিকটা ঝামা ঘষে দিয়েছে, বলেছে না এসব নেও, কিন্তু তার সঙ্গে নিতে হবে আধার কার্ড। আধার কার্ডটা কোনো মানুষ তৈরি করেনি, কোনো রাজ্য সরকার তৈরি করেনি, এটা কেন্দ্রীয় সরকার তৈরি করেছিল। তারা দাবি করেছিল অন্য অনেক কিছু নকল করা গেলেও আধার কার্ডকে নকল করা কঠিন, কারণ সেখানে রেটিনার ছবি থাকে, 10 আঙুলের ছবি থাকে। ফলে সেটা কখনোই সম্ভব নয়। পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, 800 কোটি মানুষের সঙ্গে কারোর যে আঙুলের ছাপ, সেখানে কিন্তু মিলবে না বা সেটা কার্যকরী হবে না। ফলে সেখানে আধার কার্ড একটা অথেন্টিক। তারপরেও যদি আধার কার্ড যদি জাল হয়, সেটার দায় এবং দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর বর্তায়। আধার কার্ড যদি জাল হয়, সেটার দায় এবং দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর বর্তায়। কিন্তু সেই যাই হোক, সর্বোপরি নির্দেশ, সুপ্রিম কোর্ট বলেছে যে 11 দফা হোক, 12 দফা হোক, 14 দফা হোক, তার সঙ্গে আধার কার্ডকেও কিন্তু মান্যতা দিতে হবে, গ্রহণ করতে হবে নাগরিক হিসাবে। ভোটার লিস্টের নাম তোলার ক্ষেত্রে সেটাকে কোনোভাবেই আড়াল করা বা বাদ দেওয়া যাবে না। ফলে আধার কার্ড যাদের কাছে আছে তারা কিন্তু এই এসআইআর এর মাধ্যমে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে তাদের নাম অবশ্যই ভোটার লিস্টে থাকবে। তারা ভোটার, তারা নাগরিক, তারা ভোট দিতে পারবে, তাদেরকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের সর্বশেষ এই নির্দেশ বহু মানুষ হাঁপ ছেড়ে বেঁধেছে। বিজেপি, আরএসএসের মানুষকে সন্ত্রস্ত করার, মানুষকে ভয় দেখানোর, মানুষকে যে হয়রানি করার যেটা চেষ্টা করেছিল, যে নাম বাদ দিয়ে দেব, তাদেরকে ভোট দিতে দেব না, প্রয়োজনে তারপর এনআরসি করে এদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো, এই সমস্ত চালাকিগুলো দিনের পর দিন নন ইস্যুকে ইস্যু বানিয়ে বিজেপি, আরএসএস দেশের মানুষকে হয়রানি করছে। কখনো নোটবন্দির নামে, কখনো বিভিন্ন অছিলায় এনআরসির নামে, সিএর নামে মানুষকে সন্ত্রস্ত করছে। এগুলো ইস্যু নয়। আমাদের দরকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান,
এগুলো নিয়েই রাজনীতি হোক, এগুলো নিয়েই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাজ করুক। মন্দির মসজিদ এনআরসি সিএ এই সমস্ত চালাকি, আজকে যদি সীমান্ত থেকে কেউ অনুপ্রবেশ করে তার দায় এবং দায়িত্ব কেন্দ্র সরকারের। কেন্দ্রীয় যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, সেটাকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। সেটা তারা কিভাবে নিয়ন্ত্রণ করছে, কেন মানুষ ঘুষছে, যদি ঘুষে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানোর দায় এবং দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। ফলে সেখানে কেন্দ্রীয় প্রশাসন তাদের অপদার্থতা এবং অযোগ্যতা ঢাকতে তারা দেশের মানুষকে, সাধারণ মানুষকে, গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে বেনাগরিক করার জন্য, তাদেরকে সন্ত্রস্ত করার জন্য, তাদেরকে হয়রানি করার জন্য কখনো স্যার, কখনো এনআরসি, কখনো সিএ, কখনো সিএবি, বিভিন্ন রকম অছিলায় আজকের মানুষের ওপরে বদমাইশি চালাচ্ছে। ফলে এই বদমাইশি বন্ধের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, বিজেপি বিরোধী প্রায় একযোগে সবাই। সংসদে যেমন সরব, রাজপথে সরব, দিল্লির রাজপথে, ঠিক তেমনিভাবে আদালতের নির্দেশ আধার কার্ডকে মান্যতা দিতে হবে। ফলে আধার কার্ড যদি মান্যতা পায় তাহলে বিজেপি এবং আরএসএস দেশের সাধারণ মানুষকে, প্রান্তিক মানুষকে বেনাগরিক করার যে চালাকি বা যে স্বপ্ন বা যে ধান্দা তারা করেছিল সেটা তারা সফল হবে না। ফলে সাধারণ মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং এই বিজেপি এবং আরএসএসের এই ধান্দাবাজি এবং ধাপ্পাবাজি সাম্প্রদায়িক রাজনীতির মুখে তারা ঝামা ঘষে দেবে বলে আমাদের বিশ্বাস। কাঁটা লাগা শেফালি জারিওয়ালা তো মরে গেলেন, কিন্তু কাঁটা কি লাগিয়ে গেলেন বিজেপি নেতাদের হৃদয়ে? কি চোট পেয়েছেন বিজেপি নেতারা? তারা ভেবেছিলেন যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে বিহার আর পশ্চিমবঙ্গে এবার ক্ষমতা দখল করে ফেলবেন। কারণ তাদের চিরকাল যা অভ্যেস, অর্থাৎ ভোটে কারচুপি করবেন। সেই জন্য বিহারে যেমন 65 লক্ষকে বাদ দিয়েছিলেন, তেমনি পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বলে বেড়াচ্ছিলেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে হলে এ রাজ্য 1.5 কোটি লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আধারকে মান্যতা দিতে হবে, আর আধারকে মান্যতা দিলেই বিজেপি নেতারা যা ভাবছিলেন, অর্থাৎ বিপক্ষে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলের ভোটারদের বেছে বেছে তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে, তা আর হবে না। দেখুন, তার চাইতেও তাৎপর্যপূর্ণ সুপ্রিম কোর্টের সার নিয়ে বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিহারের ক্ষেত্রে যে নির্দেশ, বিহারের ক্ষেত্রে তারা নির্দেশ দিয়েছেন যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তাদের নাম কেন বাদ গিয়েছে, কোন কোন বুথ থেকে তাদের নাম বাদ গিয়েছে, বুথ অনুযায়ী সেই তালিকা টাঙাতে হবে। এবার তো বিরোধীরা, মানে বিহারের ক্ষেত্রে আরজেডি, তেজস্বী যাদবের দল, আরজেডি, কংগ্রেস, সিপিআইএমএল বুথে বুথে গিয়ে দেখবে যে কাদের নাম বাদ গিয়েছে, তারা সত্যি সত্যি এলাকায় আছেন কিনা, তাদের কাছে কি নথি আছে। আর যদি বা কারো কাছে কোনো নথি না থাকে, এবার তো সে আধার দেখিয়ে ভোটার তালিকায় নিজের নাম আবার ঢুকিয়ে ফেলতে পারবে। দেখুন, এই আধার, ভোটার কার্ড, এই নিয়ে প্রথম থেকে বলে আসছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই জয় অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কাছে বড় জয়। সুপ্রিম কোর্টের এই রায় ভারতবর্ষের ভোট কারচুপি, যাকে রাহুল গান্ধী বলছেন ভোট চুরি, সেই ভোট চুরি থেকে বাঁচিয়ে দিল। দেখুন, এতদিনে তো সবাই বুঝতে পেরে গিয়েছে যে বিহার বা পশ্চিমবঙ্গে বিজেপি কি করতে চাইছিল। আর রাহুল গান্ধীর ভাষায় বলতে গেলে মহারাষ্ট্র, হরিয়ানায় কি হয়েছিল, কিভাবে মহারাষ্ট্রে 34 লক্ষ নতুন ভোটারের নাম ঢুকিয়ে বিজেপি বা এনডিএ মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের ফলাফলকে উল্টে দিয়ে বিধানসভায় জিতেছিল। মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখা গেছিল এমনকি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের কেন্দ্রে 23% নতুন ভোটারের নাম ঢোকানো হয়েছে। লোকসভায় যে মহারাষ্ট্রের 48টি আসনের মধ্যে 31টি আসন জিতেছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, বিধানসভা আস্তে আস্তে তাদের হাওয়া করে দিয়েছিল এই বিজেপি, এই নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে। এমনটাই বারবার বলছেন রাহুল গান্ধী।
বিহার বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাদের একই পরিকল্পনা ছিল, নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটে কারচুপি করা। সেই তাদের সেই হিসেবে জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূল নেতা নেত্রীরা, মামলা হয়েছিল কংগ্রেসের তরফে, মামলা হয়েছিল আরজেডির তরফে, যে কিভাবে এইভাবে লোকের নাম গণহারে বাদ দেওয়া যায়। বিহারের ক্ষেত্রে আজিত আঞ্জুম দেখিয়েছিলেন কিভাবে বিহারে নির্বাচন কমিশন আসলে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। এবার সেই সব হিসেব উল্টে গেল। রাজদীপ সরদেশাই আর আজিত আঞ্জুম একটা গল্প বলেছেন না, যে গুজরাটে প্রথম ছাত্র সংসদের নির্বাচন কিভাবে অমিত শাহ জিতেছিলেন। অমিত শাহ তখন ছাত্র সংসদের প্রার্থী হয়েছিলেন। ছাত্র সংসদের নির্বাচনে উনি যখন বুঝে যান ওনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ছাত্র সংগঠনের যিনি ছাত্রী নেত্রী ছিলেন তিনি মহিলাদের ভোট বেশি পাবেন, তখন বাড়ি বাড়ি ফোন করে অভিভাবকদের বলেছিলেন কালকে কলেজে গন্ডগোল হবে, আপনার মেয়েদের পাঠাবেন না। দেখা গেছিল ওই ক্লাসের 100 জন মেয়ের মধ্যে 60 জনই আসেনি, মাত্র 40 জন ভোট দিয়েছিল, কংগ্রেসের প্রার্থী হেরে গিয়েছিল, আর অমিত শাহ ড্যাং ড্যাং করে জিতে গিয়েছিল। রাজদীপ সরদেশাই, অজিত আঞ্জুমরা ঠিক প্রশ্ন তুলেছেন, যিনি ছাত্র সংসদের নির্বাচনের জন্য এভাবে ভোটারদের বাড়িতে ভয় দেখিয়ে বসিয়ে দিতে পারেন, তিনি ভারতবর্ষের ক্ষেত্রে কি করতে চলেছিলেন সেটা আমরা বুঝতে পেরে গেছি বিহারের ঘটনা দেখে। কিন্তু অমিত শাহর সেই উদ্দেশ্য, সেই যাতে দিনের পর দিন ভোট হয়ে যায় এবং বিজেপি ক্ষমতায় থাকে, সেই উদ্দেশ্যে জল ঢেলে দিয়েছেন বিরোধীরা। তারা প্রতিবাদ করেছেন, তারা মামলা করেছেন, সুপ্রিম কোর্টে সেই মামলা গিয়েছে। সুপ্রিম কোর্টের মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, না এভাবে ভোটার তালিকায় বাদ দেওয়া যাবে না, আধারকে মান্যতা দিতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হলো? একটা পুরনো গান মনে আসছে, অমিতাভ বচ্চনের অনুসন্ধান সিনেমার বিখ্যাত গান, ফেটে গেল কালিরামের ঢোল। যারা ঢোল বাজিয়ে ভেবেছিলেন পশ্চিমবঙ্গে ভোটে জিতবেন, তাদের কি ঢোল ফেসে গেল? বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন? তখন সবকিছু ডিজিটাল, আপনিও হয়ে উঠুন স্মার্ট। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট। বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি। তাই এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসপি অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়।